প্রথমে আসি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার হইছে? নিউক্লিয়াস। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে। নিউক্লিয়াস আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার হয়। হুম, এর কথা হলো আ রাদারফোর্ড এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করছে, এটা কেন করছে? তার আগে জানি যে বিজ্ঞানী লাম্পুডিন পরমাণু মডেল প্রস্তাব করেন। এই পরমাণু মডেলে ধনাত্মক আর ঋণাত্মক আয়ন পরমাণুর মধ্যে কি থাকে? ধনাত্মক ও ঋণাত্মক আধান। তার আগে ইলেকট্রন আবিষ্কার হয়। থমসন যে মডেলটা প্রস্তাব করেন তার আগে ইলেকট্রন আবিষ্কার হয়। এই ইলেকট্রন আর ধনাত্মক আধান তখনো প্রোটন আবিষ্কার হয়নি। ইলেকট্রন আর ধনাত্মক আধান এমনভাবে থাকে যেন সবগুলা একত্রে থাকে। এখন রাদারফোর্ড আ সেইটা প্রমাণ করার জন্য এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা চালায়। এখন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কি ব্যবহার করে উপকরণ? ১ম এ একটা আলফা কণার উৎস, মানে এমন একটা মৌল নেয় যেটা থেকে আলফা কণা নির্গত হবে। আর এইখানে একটা সোনার পাত রাখে, পাতলা সোনার পাত। এই পাতলা সোনার পাত হলো 0.00004 সেন্টিমিটার পুরু। এতটা পুরু। তারপর একটা জিঙ্ক সালফাইড পর্দা দেয়। এই জিঙ্ক সালফাইড পর্দা ইউজ করা হয় কেন? এই যে আলফা কণা থেকে যে নির্গত রশ্মি, এইখানে উৎস থেকে যে আলফা কণা নির্গত রশ্মি যাচ্ছে, সেইটা যেন এই পর্দার উপর পড়ে আলোক ছটার মতো সৃষ্টি করে। এইটা আমরা আলো হিসেবে এই পর্দার গায়ে দেখতে পারি। কারণ কোন একটা রশ্মি নির্গত হয়ে এইখানে পড়লে, যেখানে পড়বে সেইখানে আমরা বুঝতে পারি যে এইখানে রশ্মিটা পড়ছে। এই জিঙ্ক সালফাইডকে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বলা হয়। এই যে জিঙ্ক সালফাইডকে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বলা হয়। অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ কেন বলা হয়? কারণ নির্গত আলফা কণা রশ্মি এইখানে পতিত হয়ে আলোক ছটা তৈরি করে। এখন আসি, রাদারফোর্ড এই যে পরীক্ষাটা করছে, এখানে পরীক্ষাতে কি পর্যবেক্ষণ করছে? পর্যবেক্ষণ। কি পর্যবেক্ষণ করছে? এখানে বলছে যে ১ নম্বরে আছে প্রায় ৯৯% আলফা কণা ভেদ করে সোজাসুজি চলে যায়। এই যে এটা সোজাসুজি চলে গেছে, এটাও সোজাসুজি চলে গেছে। এইরকম ৯৯% আলফা কণা সরাসরি ভেদ করে চলে যায়। ৯৯% আলফা কণা সরাসরি ভেদ করে চলে যায়। আ ২ নম্বরে দেখছে আ এই যে এইখানে নির্গত হয়ে এইখানে কি আলফা কণা কি ধনাত্মক চার্জযুক্ত না? আলফা কণা কি 242 প্লাস ধনাত্মক চার্জযুক্ত না? ধনাত্মক চার্জযুক্ত হলে এটা থেকে নির্গত হয়েছে আলফা কণা। তার মানে কি? এই যে এই আয়নটা নির্গত হচ্ছে এটাও আল আপ আলফা কণা। আলফা কণা নির্গত হচ্ছে, নির্গত হয়ে এইখানে ধাবিত হয়েছে। এইখানে তো ধনাত্মক আধান আছে। প্রোটন হিসেবে ধনাত্মক আছে। এই ধনাত্মকের সাথে কি ধনাত্মক বিকর্ষণ করে না? বিকর্ষণ করে এটার দিক পরিবর্তন হয়ে যায়। তার মানে কি? কিছু সংখ্যক আলফা কণা বেঁকে যায়। মানে কিছু সংখ্যক আলফা কণা সরাসরি ভেদ না করে বেঁকে যায়, একটু বেঁকে যায়। কিছু সংখ্যক বেঁকে যায়। আর
বলা হয়ে থাকে খুব কম সংখ্যক আলফা কণা যে ডিরেকশনে গেছে সেই ডিরেকশনে ফিরে আসে। খুব কম সংখ্যক। এটা সংখ্যা হলো প্রতি ২০,০০০-এ প্রায় ২০,০০০-এ ১ টি। ফিরে আসে। তাহলে কি বুঝলা? এ এই যে পরীক্ষাটা করছে, এই পরীক্ষা থেকে কি পর্যবেক্ষণ করছে? ৯৯% আলফা কণা সরাসরি ভেদ করে চলে যায়। ৯৯ আলফা কণা সরাসরি যে সোজায় যায় সেই সোজায় ভেদ করে চলে যায়। কিছু সংখ্যক বেঁকে যায়। কিছু সংখ্যক এইখানে ধনাত্মক আধানের কারণে প্রভাবিত হয়ে বেঁকে যায়। আর প্রায় প্রতি ২০,০০০-এ একটি কণা পিছন দিক দিয়ে যে ডিরেকশনে যায় সেই ডিরেকশনে ফিরে আসে। তার মানে কি? সরাসরি প্রোটন বা নিউক্লিয়াসে আঘাত করে ওই পাশে ফিরে আসে। এখন আসি এইখান থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করছে? এইখান থেকে রাদারফোর্ড কি সিদ্ধান্ত নিছে? আচ্ছা, আ ৯৯% আলফা কণা সরাসরি ভেদ করে। তার মানে কি? সরাসরি ভেদ করবে কখন? যখন ওই জায়গাটা ফাঁকা থাকবে। তার মানে কি? আ একটা পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা। এই পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। যদি ফাঁকা না থাকতো তাহলে কি ভেদ করে যেত? কখনোই যেতে পারত না। এখন কথা হলো আ এই যে প্রতি ২০,০০০-এ একটি কণা আ বে আ ফে আলফা কণা ফিরে আসে। এই ফিরে আসা বলতে কি বোঝায়? এই যে এইখানে যে আলফা কণাটা ফিরে আসে সেটা এখানে সরাসরি নিউক্লিয়াসকে আঘাত করে। নিউক্লিয়াসকে আঘাত করে পিছনের দিকে ফিরে আসে। তার মানে ভারী কোনো মনে করো যে কোনো একটা ভারী বস্তুর সাথে আ আঘাত করলে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার হয়নি বোধহয়। বুঝছে যে এখানে কিছু একটা ভারী বস্তু আছে সেটার সাথে আ সরাসরি হিট করে আবার পিছনের দিকে ফিরে আসছে। তার মানে কি? যেহেতু ভারী কোনো বস্তুর সাথে আ হিট করে ফিরে আসে তার মানে আ পরমাণুর কেন্দ্রে এইটা দ্বারা বুঝাইছে হলো পরমাণুর কেন্দ্রে ভারী বস্তু বিদ্যমান। ১ম টা দেখলাম যে ৯৯% আলফা কণা সরাসরি ভেদ করতে পারছে। এটা থেকে পাইছি যে অধিকাংশ স্থান ফাঁকা। আর আ খুব কম সংখ্যক বিপরীত দিকে আসে। সেটা দ্বারা বোঝাইছে যে পরমাণুর কেন্দ্রে কোনো একটা ভারী বস্তু আছে সেটাকে আঘাত করে আবার পিছনের দিকে ফিরে আসতেছে। যেহেতু আলফা কণাও ধনাত্মক আধানযুক্ত, তার মানে কি? পিছনের দিকে ফিরে আসতে গেলে কি করতে হবে? এখানে কোনো একটা ধনাত্মক আধানের সাথে আ বিকর্ষণ বলের কারণে পিছনের দিকে ফিরে আসবে। তার মানে কি? আ ওই যে ভারী বস্তুটা আছে সেখানে কোনো ধনাত্মক আধান থাকবে। এইটাকে রাদারফোর্ড নাম দিছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস নাম দিছে। তাহলে এইখান থেকে নিউক্লিয়াস আবিষ্কার হইছে। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করছে। আরেকটা দেখছে পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ পারমাণবিক সংখ্যার সমান। পারমাণবিক সংখ্যার সমান। তার মানে কি পর্যবেক্ষণ করছে? পরমাণু নিউক্লিয়াসে যতগুলা ধনাত্মক চার্জ আছে সেটা পারমাণবিক সংখ্যার সমান। এখন আসি যে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করলো, সেখান থেকে পর্যবেক্ষণ করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো আর সেটার উপর ভিত্তি করে কি মডেল প্রস্তাব করছে। এখন আসি রাদারফোর্ড এই আ
যে পরীক্ষাটা আছে সে পরীক্ষাটা চালায় ১৯১১ সালে। ১৯১১ সালে এই মডেলটা প্রস্তাব করেন ১৯১১ সালে। এখন মডেলে কি আছে? দেখো, আ মডেলটা বলছে যে গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে, পরমাণু তো গোলাকার এটা তো জানোই। কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। আর এটাকে রাদারফোর্ড নামকরণ করছে হলো নিউক্লিয়াস। পরমাণুর যে মোট আয়তন আছে, এই মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অনেক ক্ষুদ্র। কিন্তু ধনাত আ দ নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত থাকে। এটা হলো ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্টে আসি। পরমাণু হলো বিদ্যুৎ নিরপেক্ষ। বিদ্যুৎ নিরপেক্ষ কেন? কারণ নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক চার্জ আছে, ঠিক তত সংখ্যক নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আছে। এখন আসি। রাদারফোর্ডের ৩ নম্বর পরমাণু হলো মডেল হলো সৌরজগতের সাথে তুলনা। এর কথা হলো আমরা জানি সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো সর্বোত্তক গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার কি ইলেকট্রনগুলা ঘোরে। সেই হিসেবে বলছে যে সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণু ইলেকট্রনগুলা কেন্দ্রস্থ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিজ কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। এখন এইখানে ২ টা দেওয়া আছে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনসমূহ পরস্পরের স্থির বৈদ্যুতিক আকর্ষণ জনিত কেন্দ্রমুখী বল এবং এবং ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান হওয়ার কারণে এইটা ব্যালেন্স হিসেবে থাকে। ব্যালেন্স বলতে বোঝায় দেখো কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বলের সমানের কারণে ইলেকট্রনগুলা যখন পরমাণু অবস্থায় থাকে তখন ইলেকট্রনগুলা ছুটে না গিয়ে একটা নির্দিষ্ট শেপে থাকে। সেটা বোঝাইছে এখানে ব্যালেন্স হিসেবে থাকে। আর এই যে সৌরজগতের সাথে তুলনা করার কারণে এইখানে আমরা আম আ এই সিস্টেমকে এই মডেলকে বলতে পারি যে সোলার সিস্টেম মডেল। আবার অন্য নামকরণ আছে আ নিউক্লিয়াস নিউক্লিয়ার মডেলও বলা হয় রাদারফোর্ড মডেলকে। রাদারফোর্ড মডেলকে কি বলা হয়? সোলার সিস্টেম মডেল। আরেকটা হলো নিউক্লিয়ার মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলকে এই ২ টা নামেও ডাকা যায়। এখন আসি। রাদারফোর্ড তো একটা পরীক্ষা পর্যবেক্ষণ করে এইসব কিছু বের করছে। এইসব কিছুর মধ্যে তো কিছু ত্রুটি আছে। এই ত্রুটিগুলায় আমাদের সীমাবদ্ধতার মধ্যে পড়ে। আচ্ছা, এই সীমাবদ্ধগুলোর মধ্যে আমরা ১ম এ যেটা দেখছি যে সৌরজগতের সাথে তুলনা করছে। এখন কথা হলো সৌরজগতে যে সূর্য আছে সেখানে কোনো আধান নাই। কিন্তু আ রাদারফোর্ড বলছে যে নিউক্লিয়াসে ধনাত্মক আধান আর নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলা ঋণাত্মক আধানে হিসেবে থাকে। সেই হিসেবে রাদারফোর্ডের এই উক্তিটি মানে সৌরজগতের সাথে তুলনা করাটা এটা একটা ভুল প্রমাণিত হয়। যখন আ ইলেকট্রনগুলা এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় বা উপরে ধরো নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথ বা উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে যায়, তখন কিছু বর্ণালী উৎপন্ন হয়। মানে ওইখানে কিছু আলোকছটার মতো বর্ণালী উৎপন্ন হয়। আ রাদারফোর্ড এই যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী যে উৎপন্ন হয়, এইটা সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি। আ আবার দেখো, কথা হলো ইলেকট্রনগুলা কিরকম কক্ষপথে ঘোরাঘুরি করে? কক্ষপথের আকার কি কেমন বা এর কক্ষপথের আকৃতি কেমন? এটা সম্পর্কে রাদারফোর্ড কিছু বলেনি। ইলেকট্রনগুলা কক্ষপথে কিভাবে আবর্তন করে সেগুলা সম্পর্কে রাদারফোর্ড কোনো কিছু বলেনি। এখন আসি পরের পয়েন্টে।
আমরা এখনকার মতে কি জানি? একটা কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকে। এখন কথা হলো একাধিক ইলেকট্রন কিভাবে পরিক্রমণ করবে? একাধিক ইলেকট্রনগুলা কিভাবে নিউক্লিয়াসকে পরিক্রমণ করবে এই সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। একাধিক ইলেকট্রন পরিক্রম। ৪ নম্বর আসি। সরি, ৪ নম্বর বলতে ৫ নম্বর, ৫ নম্বর পয়েন্টে। ৫ নম্বর পয়েন্টে হলো ম্যাক্সওয়েলের আলোক সম্পর্কীয় তড়িৎচুম্বকীয় তত্ত্ব। শেষ পয়েন্টে আমরা দেখি যে ম্যাক্সওয়েলের আলোক সম্পর্কীয় তত্ত্ব। এটা হলো এক প্রকার একটা তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। এই তত্ত্ব মতে কোন একটা চার্জযুক্ত বস্তু, আচ্ছা ইলেকট্রন কি? একটা চার্জযুক্ত বস্তু না ঋণাত্মক চার্জযুক্ত বস্তু? কোন একটা চার্জযুক্ত বস্তু যদি বৃত্তাকার পথে পরিক্রমণ করে তাহলে সেটা শক্তি বিকিরণ করে। আচ্ছা, আ এ ঋণাত্মক আধান আয়নিত হওয়ার কারণে এটা একটা চার্জযুক্ত বস্তু ইলেকট্রন। ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করতে, করতে ধীরে, ধীরে তো শক্তি কমে যাবে, তাই না? শক্তি কমতে, কমতে একসময় দেখা যাবে যে এভাবে শক্তি কমতে, কমতে একটা সময় ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে। তার মানে কি? যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হয় তাহলে কি এই পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে? সেজন্য আ এটা হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্ব হলো আ চার্জযুক্ত বস্তু কণা ধীরে, ধীরে শক্তি বিকিরণ করে একসময় ভ্যানিশ হয়ে যায়। আর সেইটার সাথে তুলনা করলে ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত কণা এটা শক্তি বিকিরণ করতে, করতে একসময় নিউক্লিয়াসে পতিত হবে। আর এজন্য এইখানে কোনো পরমাণুর অস্তিত্ব থাকবে না। এইটা রাদারফোর্ডের একটা ত্রুটি।